প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। জুলাই অভ্যুত্থান পরবর্তীকালে প্রথম ডাকসু নির্বাচন রাজনীতির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচিতরা বলছেন, জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন এটা। ইতিহাস বলে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনে নিয়ামক ভূমিকা পালন করেছে ছাত্র রাজনীতি, বিশেষ করে ডাকসু নেতৃত্ব। আর অধিকাংশ সময় দেখা গেছে ডাকসুতে বিজয়ী হয় সরকার বিরোধী পক্ষ থেকে। আন্দোলনেও নেতৃত্ব দেন তারা। এবারের প্রেক্ষাপট অবশ্য ভিন্ন। নির্দলীয় সরকার বহাল এখন, তারুণ্যের প্রতিশ্রুতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সংসদ নির্বাচনও ঘনিয়ে আসছে। নবনির্বাচিত ডাকসু কি ভূমিকা পালন করতে পারে নির্বাচনী রাজনীতিতে ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে? নির্বাচন ও রাজনীতিতে কতটা প্রভাবিত হতে পারে তাদের কাছ থেকে? সাম্প্রতিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আনিসা আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, এবং আরও উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়। জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামা সহ কয়েক প্রার্থীর। রাত পোহালেই কাল ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা, প্রস্তুত সব কেন্দ্র। নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ। ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে দিনভর ভোগান্তি। বাগেরহাটে 48 ঘণ্টার হরতাল। জুলাই হত্যার মামলায় সাক্ষ্য দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে প্রমাণিত শেখ হাসিনার অপরাধ, দাবি প্রসিকিউটরের। এবং রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে হাইকোর্টের নিষেধাজ্ঞা। জনসাধারণের জন্য পার্ক উন্মুক্ত করার নির্দেশ। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, যাচ্ছি আলোচনায়। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত আজকের সম্পাদকীয়তে। অন্যরকম এক ডাকসু নির্বাচন আমরা দেখলাম, এবং সেই নির্বাচনটা যখন হলো, দেশের ইতিহাসে বোধহয় রাজনৈতিক প্রেক্ষাপট একদম ভিন্ন। রাজনৈতিক প্রভাব মুক্ত ক্যাম্পাসগুলো, এমনটাই বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমনটাই আমাদের বলছিলেন। আমরা রাজনীতিতে ডাকসুর ফলাফলের প্রভাব কেমন পড়বে সে আলোচনায় যাব। তার আগে একদম শুরুতেই দুজনের কাছে ছোট করে জানতে চাইব, নির্বাচন আসলে কেমন দেখলেন, কেমন ছিল? শুরুতেই আনিস আলমগীর, আপনি যদি বলেন। আমাদের তো দেখার সুযোগ হয় না, অবজার্ভ করার সুযোগ হয়েছে। আমি মনে করি যে এটা খুবই ভালো একটা নির্বাচন হয়েছে। গতবার আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছিল, সেখানেও নানা আশঙ্কা ছিল যে কেমন হয় নির্বাচন। সেটি অনেক যথেষ্ট ভালো নির্বাচন হয়েছিল। তার ধারাবাহিকতা আমি বলবো যে এবারের যে নির্বাচনটা সেটাও ভালো হয়েছে। আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে ভালো রেজাল্ট করেনি, নির্বাচনে ভালো ভূমিকা রাখেনি, কিন্তু ডাকসুকে তারা প্রভাবমুক্ত রাখতে চেয়েছিল, যে রাজনৈতিক প্রভাবমুক্ত একটা ইলেকশন হোক, সেটা হয়েছে। এবারও আমি মনে করি যে সরকারের তরফ থেকে যথেষ্ট নিরপেক্ষতা দেখানো হয়েছে। যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা যায় সেটা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আমি বিশেষ দিতে হয়, ধন্যবাদ দিতে হয়। তারাও কিন্তু এই নির্বাচনকে নিরপেক্ষ করার ক্ষেত্রে, সুষ্ঠু করার ক্ষেত্রে, গ্যাঞ্জামুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা জামাত মনা, প্রশাসন জামাত কিনে ফেলেছে, জামাতের সাথেই হয়েছে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে যতই তাদেরকে আমরা জামাত মানা বা জামাতের অভিযুক্ত করি, ভিসিকে জামাতি ভিসি বলি, কিন্তু রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট জামাতের পক্ষে যেতে পারে, কিন্তু আপনি পুরো নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন তো শুধু ভোটের দিন না, নির্বাচন পুরো একটা প্রক্রিয়া। ওই প্রক্রিয়াতে তারা এমন কিছু ভূমিকা রাখেনি যেটা তাদেরকে অভিযুক্ত করতে পারে যে তারা জামাতকে ঠিকই নির্বাচিত করার জন্য ব্যাপক কোনো ভূমিকা রেখেছে। আমি মনে করি যে তরুণদের এই রায়, তাদের জনমত, তারা যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। এখন আমরা আমাদের মতো করে বারবার বিশ্লেষণ করছি। আমরা আশ্চর্য হচ্ছি যে এত বছর পর এখানে কিভাবে শিবির আসলো। কিন্তু শিবিরেরও তো একটা দীর্ঘ সংগ্রাম ছিল এখানে আসার জন্য। গত 15-20 বছর ধরে তাদের কোনো কার্যক্রমই প্রকাশ্যে আপনি দেখেননি।
কিন্তু তারা তো বরাবরই নির্বাচন করেছে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র এবং আমরা যখন সর্বশেষ ভোট দিচ্ছি তখনও কিন্তু শিবির ছিল, শিবিরের প্যানেল ছিল। যদিও পরিবেশ পরিষদ থেকে প্রকাশ্যে তাদেরকে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, তো একইভাবে তারা সেই রাজনীতি চালিয়ে এসেছে। আমরা যখন দেখছি যে এই অন্যান্য ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রদলের কথা বলবো, ছাত্রদল 5 আগস্টের পরে কি করেছে? তারা কি ওইখানে, তার আগে তাদের মানে বিচ্ছিন্ন অবস্থা ছিল, তারা ক্যাম্পাস থেকে মানে বিচ্ছিন্ন ছিল, কারণ শেখ হাসিনার সরকার বা ছাত্রলীগ যারা ছিল তারা তাদেরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দেয়নি। সেটা তো শিবিরকেও দেয়নি। শিবিরকেও দেয় নাই, কিন্তু শিবির তো তলে তলে রাজনীতি করেছে, শিবির তো প্রকাশ্য রাজনীতি করে নাই। কিন্তু ছাত্রদল তো প্রকাশ্য রাজনীতি করেছে। যেহেতু প্রকাশ্য রাজনীতি করেছে, তারা তাদের ব্যানারে রাজনীতি করেছে, সেই কারণে তারা এই সুযোগ, তারা যে বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই বিচ্ছিন্নতার ছাপ এখনও এইবারও সেই নির্বাচনে প্রভাব ফেলেছে। তারা সুসংগঠিত ছিল না ইলেকশনে করার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত, যেটা আমি জানি না আপনি পরে জিজ্ঞেস করবেন কিনা, জাতীয় যে রাজনীতি চলছে, আমরা আসবো অবশ্যই সে বিষয়ে। জাতীয় রাজনীতির প্রভাবও এখানে পড়েছে। আর একটা শুধু বলি, আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, যে 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব আসলে কে দিয়েছিল, কারা এর পেছনে ছিল, এটা নিয়ে কিন্তু বিরাট বিতর্ক। এই যে এনসিপির লোকজন সামনে চলে এসেছে, তারা কতটুকু আসলে এই বিপ্লবী ভূমিকা রেখেছিল, শিবির কতটা ভূমিকা রেখেছিল, শিবির একটা সংঘবদ্ধ দল, তারা কতটা ভূমিকা রেখেছিল তরুণদের কাছে, সেটা কিন্তু আমরা হয়তো না জানতে পারি, তরুণদের কাছে তার হিসাব আছে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি বহুবার এই 5 আগস্টের পর এবং 5 আগস্ট ঘটার আগেও বলেছি শিবির এই আন্দোলনে শিবিরের ভূমিকা আছে, এবং 5 আগস্টের পরও আমি বেশ কয়েকটা টক শোতে বলেছি যে শিবির এখানে বড় ধরনের স্টেক রেখেছে এই শেখ হাসিনার পতন আন্দোলনে। সো ছাত্ররা যদি সেটা উপলব্ধি করে থাকে যে যদি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল, সেখানে শিবিরের যে ভূমিকা ছিল, সেটারও একটু পুরস্কার তারা দিতে পারে। আবার ছাত্রদল জাতীয় রাজনীতিতে যা করছে, আপনি বলছিলেন যে বিরোধীরা সবসময় নির্বাচিত হয়, বেশিরভাগ সময় আমি মনে করি যে এখনও তাই হয়েছে। ছাত্রদল নিজেদেরকে প্রেজেন্ট করছে তারা সরকার চালাচ্ছে, তারাই সরকার। সারা দেশে যে হারে চাঁদাবাজি থেকে শুরু করে ঘরে ঘরে এই অন্যদের বিরোধী মতকে নির্যাতন করা, মব সৃষ্টি করা, টাকা আদায় করা, কি নাই এদেরকে, যে এটা বলা হয় যে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে এই যে ময়লার গাড়ি যারা টানে, ময়লা বাসা থেকে যে ময়লা নেয়, তারপরে এই যে যে আপনার পার্কিং, সব কিছুতে এদের দখলে চলে গেছে। এরা এই দখল বাণিজ্য এমনভাবে করছে যে থানাগুলো ওদের নিয়ন্ত্রণে চলে গেছে। থানার ওসিদের সাথে ওরা বসে চা খায়, আড্ডা মারে, গলায় হাত দিয়ে নামে। তখন সাধারণ জনগণ তো এদেরকে দেখে যে এরা কত প্রভাবশালী। আমি মনে করি যে যেটা বারবার বলছে যে মানুষ, যে জাতীয় রাজনীতিতে এটা হয়তো প্রভাব পড়বে না, কিন্তু এবার উল্টা হয়েছে। সারা দেশে যে রাজনীতি হচ্ছে সেটারই প্রভাব পড়েছে এখানে। এবং আপনি যে যথার্থ বলেছেন বিরোধীরা নির্বাচিত হয়, শিবির 5 তারিখের পর থেকে, শিবিরের ব্যক্তিগতভাবে আমি তাদের রাজনৈতিক আদর্শে আমি তাদের থেকে 100 গুণ দূরে, কিন্তু 5 তারিখের পর থেকে শিবির এবং জামাত এমন কিছু প্রদর্শন করেনি যেটাতে জনগণ তাদের উপর ক্ষুব্ধ হতে পারে, বরং জনগণের মন জয় করার বারবার চেষ্টা করে যাচ্ছে তারা। আপনার কাছে আবারও আসবো আনিস আলমগীর। নীলুফার চৌধুরী মনি, আপনাদের যে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী ছিল, আবিদ ছিল, তিনি বলেছেন নির্বাচনকে প্রহসন বলেছেন তিনি গতকাল একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে, এবং প্রত্যাখ্যান করেছেন, এই প্রহসন প্রত্যাখ্যান করে এমন একটি মন্তব্য তিনি করেছেন। এবং অনেক অভিযোগ ছিল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি অভিযোগও আপনাদের মনোনীত প্যানেল থেকে করা হয়েছিল। আপনার কাছেও জানতে চাইবো যে আপনার কি মনে হয় কেমন ছিল আসলে নির্বাচন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমি প্রথমেই আগে যেভাবেই হোক একটা ভোট হয়েছে, ভোটটা রেজাল্ট আমরা দেখেছি রাতে। আমরা অনেক রকম অনেক কথা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এসেছে, এটা বিস্তারিত আস্তে ধীরে বলা যাবে। যেটাই হোক না কেন, একটা ঘোষণা হয়েছে, ঘোষণাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে এরা অফিসিয়ালি পাশ করেছে। অফিসকে আমি সম্মান করেই আমি শুভেচ্ছা জানালাম। এখন যেটা হচ্ছে যে সমস্যা অনেক ছিল, আছে, তো থাকার পরেও আমরা যেটা এতক্ষণ জামাত শিবির নিয়ে যে কথাটা আনিস ভাই বললেন, আমি ওই জায়গাটায় বলতে চাই না, এই কারণে যে
জামাত শিবির কিন্তু তাদের নাম দিয়ে ইলেকশন করে নাই, তারা কিন্তু আগে থেকে আংশিক আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ ছিল। এই ছেলে মেয়েগুলো আংশিক ছাত্রলীগ ছিল, তারপরে আসলো, এসে ইলেকশন করলো কি নিয়ে? ইলেকশন করলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই নামে। তো যখন নামটা, তারা এর আগে ছাত্রলীগ ছিল, তো এই নামে ইলেকশন করলো, তো তাদের পরিচয় নিয়ে একটা বিশেষ সমস্যা আছে। তো আমি ওই পরিচয়, যে পরিচয়টা তারা অকেশনালি দিল সবার জানার উদ্দেশ্যে, আমি সেটাকেই সম্মান জানাচ্ছি। তারা ওই ঐক্যবদ্ধ জোট হিসেবেই পাশ করেছে, আমি ওইটাই ধরছি। আমি এখানে জামাত শিবিরের কথা বলছি না। তবে এইখানে যে সমস্যাগুলো হয়েছে, সেই সমস্যাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, এগুলো না হলেও পারত। টিচারদের ব্যাপারগুলো, ভোটের ব্যাপার, যেমন ধরেন আমি 2টা উদাহরণ যদি দেই। আমি সাবজুনিয়র হলে ছিলাম একটা সময়। সাবজুনিয়র হলের একজন নারী বলছিলেন, মেয়ে স্টুডেন্ট, সে বলছিলেন যে একটা আরেকজন প্রার্থীর নাম ধরে যে আমি তাকে ভোট দিয়েছি, সে 0 ভোট কিভাবে পায়? মিনিমাম তো আমার একটা ভোট পাবে, সে তো 0 ভোট পেতে পারে না। একটা কারেকশন ছিল, যিনি বলেছেন তিনি হচ্ছেন আশরাফা চৌধুরী, আশরাফা খাতুন। তিনি জিএস পদপ্রার্থী ছিল বৈষম্য বিরোধীর, কিন্তু পরে আবার যখন ঠিক একই সময় দেখানো হয়, আবার যখন রিচেক করা হয়, তখন দেখা যায় যে আবু বকর মজুমদার 0 না 124টি ভোট পেয়েছে। দ্যাটস ওকে, তাহলে 0টা বলা হলো, এটাও কিন্তু খারাপ। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং আওতায় পড়ে। রোকেয়া হলের একজন বলল যে সে তার ভোটটা দিতে যাওয়ার পরে বলা হলো যে ভোট দেওয়া হয়ে গেছে। যখন সে বলল যে আমি তো ভোটই দিতে আসি নাই, তখন তাকে একটা ব্যালট ধরিয়ে দেওয়া হলো। আমার কথা হচ্ছে যে ভোট যদি দেওয়া হয়ে যায়, এটা জাতীয় নির্বাচনের মতো অনেকটা হয়ে গেল না? একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ভোট কিভাবে দেওয়া হয়ে যায়, তার সে নিজে ভোট না দিলে? যখন বলল, তখন যদি বলতো যে ঠিক আছে ভোট দেওয়া হয়ে গেছে, আমাদের কিছু করণীয় নাই, এটাও একটা কথা। কিন্তু যখন একজন টিচার বা প্রিজাইডিং অফিসার বা পুলিং অফিসার বা পুলিং এজেন্ট না, অফিসাররাই যখন তাকে আরেকটা ব্যালট দিল, এটা কিন্তু একটা কিছু পরিচয় করায় দেয় যে এখানে সিরিয়াসলি ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো এটা সময় যত যাবে তত বের হবে। এটা জাতির জন্য যে সর্বোচ্চ জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পজিশন এখন যত রকম নর্মাল হোক, তারপরেও এটাকে কিন্তু প্রাচ্যের অক্সফোর্ডই ধরা হয় ওইভাবে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটা নামকরা জায়গা। সেই নামকরা, এবং রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের কথা যদি বলি, এদের নেতৃত্বেই হয়েছে। তো সেইখানে যদি ভোট নিয়ে যদি এই ধরনের ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে এটা দুঃখজনক হবে। তবু আপনারা ফলাফলটা মেনে নিচ্ছেন? আমরা ফলাফলটা এই জন্য মেনে নিচ্ছি যে এটা আস্তে ধীরে আরো অনেক কিছুই বের হবে, কিন্তু ফলাফলটা মেনে নিয়েছি যে এই ছাত্রছাত্রীরা যেহেতু সরকারিভাবে ঘোষণা হয়েছে, আমরা এটা 1 বছরের জন্য, আচ্ছা আমরা মেনে নিলাম। আরেকটা জিনিস আমাদেরও কিছু সমস্যা যেটা ছিল, সেটা হলো যে আমরা যেভাবে প্রতিযোগীকে প্রতিযোগীভাবে ধরা উচিত, আমরা হয়তো ওইভাবে ধরতে পারিনি প্রতিযোগীকে। আমরা হাস্যোজ্জ্বল খেলার ছলে একটা ইলেকশন নিয়েছি, সেই ইলেকশনটা যে খেলার ছলে নেওয়ার মতো না। প্রথম থেকে এটার উপর ওরিয়েন্টেশন দরকার, এটা কিভাবে কোন জায়গায় কি সমস্যা হতে পারে। আমরা দেখেছি যে একজন টিচার, আমি নাম নাই বলি, একটা টিচারের উপর সম্মানটা রাখি, একজন টিচারকে যখন শুনেছি যে আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার সাথে, শেখ হাসিনা কিন্তু যেমন তেমন কোনো আওয়ামী লীগ না, প্রাইম মিনিস্টার ছিল, প্রাইম মিনিস্টারের সাথে চায়না বা কোনো একটা দেশে সফর সঙ্গী হিসেবে গিয়েছে। সেই টিচার যখন এখন জামাতের জন্য এক ধরনের কথা বলেছে, ছাত্র দলের ছাত্রদের সঙ্গে এক ধরনের কথা বলেছে, শাউট করে কথা বলেছে, আরেকজনের সাথে খুব ভালো বিহেভ করে কথা বলেছে, এই জিনিসগুলো আমাদেরকে সত্যিকার অর্থে আহত করে। একজন টিচারের কাছে সবাই সন্তান তুল্য, অন্তত তার ছাত্রছাত্রীরা, সবার দৃষ্টি ওই টিচারের কাছে একই রকম হওয়া উচিত। কিন্তু আমরা তা দেখি নাই। আমরা অনেক ছেলে মেয়েদের দেখেছি শাউট করছে টিচারদের সাথে, কারণ উপায় নাই, তার টিচারদের অন্যায় ধরা পড়ার পরে শাউট করতেই পারে, স্লোগান দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাকে অন্যরকমভাবে, মানে ওই যে 73-এর ইলেকশনে একবার শুনেছিলাম যে এরকম হয়েছে, তারপরেও টুকটাক, যেটা আনিস ভাই বললেন যে 19-এর নির্বাচন, 19-এর নির্বাচনটাকেও আমি ওইভাবেই কাউন্ট করি যে রাত 3টার সময় কিন্তু বিপদে পড়ে নাম ঘোষণা করতে হয়েছিল, ভিপির নামটা। কারণ ওইভাবে যেভাবে ইলেকশন হয় ওটা নেগোসিয়েবল ছিল। আমি এই নেগোসিয়েবলের জন্য আমি এই কথাগুলো বলছি না। আমি আবারও বলছি যে
এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ, রাষ্ট্রনায়ক। আপনাকে এদের কাছ থেকে আমরা আরো অনেক ভালো কিছু আশা করি। এই শিক্ষকরাই কিন্তু সারা বাংলাদেশে, সারা বিশ্বে জ্ঞান দান করে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। আনিস আলমকে আপনার কাছে আসতে চাই, আমরা একটু এবার সেই বিষয়ে আসতে চাই যেটা আপনি কিছুক্ষণ আগে শুরু করছিলেন, যে এই ছাত্র সংসদ নির্বাচনের প্রভাবটা জাতীয় রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে, এবং সেক্ষেত্রে ভোটারদের চাহিদা তৈরিতেও কি এই যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটা মধ্য দিয়ে স্পষ্ট হলো কিনা যে ভোটারদের চাহিদা আসলে কি? আমরা যদি আসলে অতীত ইতিহাস দেখি তাহলে আমরা দেখব যে ভোটার ডাকসুর ইলেকশনের জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি। অতীতে এখানে বেশিরভাগ সময়ে দেখা গেল যে বিএনপি, আওয়ামী লীগ বড় দল, কিন্তু বা এরশাদের দল বড় দল ছিল, কিন্তু এখানে নির্বাচিত হয়েছে জাসদ, বাসদ কিংবা বাম দলের ইয়েরা, কিন্তু জাতীয় রাজনীতিতে তাদের কোনো ভূমিকাই ছিল না। এখন ওইটাকে মাথায় রেখে আমরা যদি মনে করি যে জাতীয় রাজনীতিতে এবারও ভূমিকা রাখবে না, ইভেন আমারও ভুল ধারণা ছিল, কিন্তু আমার এই ধারণা পাল্টে গেছে। কারণ হচ্ছে যে আমি দেখতেছি জাতীয় রাজনীতিতে যা হচ্ছে সেগুলোর এখন প্রভাব পড়ছে এখন, কারণ সেটা মানুষের স্ট্রাইক করছে। আমার বাড়ি মনে করেন ইয়েতে চিটাগং, কিন্তু আমি দেখছি আমার এলাকায় কি হচ্ছে, কিন্তু আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ভোট দিতে যাচ্ছি। তো আমি যখন দেখি আমার পরিবার নির্যাতিত হচ্ছে বিএনপির লোকদের দ্বারা, আমি যখন দেখি যে বিএনপির লোকেরা থানা কিনে নিয়েছে, ওসির সাথে চা খায়, ওসি তাদের কথা মতো ঘুরে তাদের চাঁদাবাজিতে সহায়তা করে, প্রত্যেকটা এলাকাতে তো তাই হচ্ছে। বিএনপি তো প্রতিটা থানাকে কিনে নিয়েছে, ইউনোকে এখনও পুরোপুরি পারে নাই। তো প্রশাসন যখন তারা হাতের মুঠে নিয়ে চাঁদাবাজি করছে, তো সেটা যদি আমার পরিবার যদি এটা যারা আক্রান্ত হয়, তাহলে আমার মেন্টালিটি তো নিশ্চয়ই এখানে প্রভাব ফেলবে। আমি ভোটের ক্ষেত্রেও তাহলে এখানে এটা করব। আবার আমিও তো আবার জাতীয় নির্বাচনেরও ভোটার, আমি তো শিশু না। তো আমাদের একটা প্রতিফলন এখানে হবেই। এখন দেখা যাচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে জাতীয় রাজনীতিতে তখন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ছিল। বিএনপি, আওয়ামী লীগ দুইটা বড় দল ছিল, এবং তার জায়গায় যদি বাসদ, জাসদের মতো ছোট রাজনৈতিক দল কি করে তাতে কিছু আসে যাচ্ছিল না, কারণ মাঠে বড় দুইটা দল রয়ে গেছে। এখন তো মাঠে আরেকটা বড় দল নাই। আওয়ামী লীগ যখন মাঠে নাই, তখন মাঠে আছে কে? বিরাট একটা দল আছে শুধুমাত্র বিএনপি, আর একটা ছোট দল আছে ইসলামী, যে জামাতে ইসলামী। জামাতে ইসলামীর সাথে আমি যদি পার্থক্য করি বিএনপির, তাহলে তো এটা কোনো ইয়েতেই পড়ে না, তুলনাতেই পড়ে না। কিন্তু জামাত যখন আবার বড় একটা জোট গঠন করবে, জামাত যখন গত 5 আগস্ট থেকে একটা রেসপন্সিবল রাজনীতি জাতিকে দিচ্ছিল, তাদের আচার আচরণে, তারা যখন আপনি দেখেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যত অপকর্ম হচ্ছে, জামাতের এখানে সহযোগিতা আছে। কিন্তু জামাত কি এগুলো নিয়ে নাচানাচি করেছে? জামাত কি বলেছে 32 নম্বর আমরা ভেঙেছি? জামাতের লোকজন কি সেখানে গিয়ে বলেছে 32 নম্বর দখল নিলাম, তারেক ভাই আপনাকে কথা দিলাম? জামাত কি করছে আপনি দেখছেন? যে বঙ্গবন্ধুর মূর্তির উপরে গিয়ে নাচানাচি করা এবং অপমান করা, সেগুলো জামাতের লোক ওখানে আছে, কিন্তু জামাত কি সেটা রেসপন্সিবিলিটি নিচ্ছে? জামাত কি নূরের উপর হামলা রেসপন্সিবিলিটি নিচ্ছে? কিন্তু সবই তো হচ্ছে, জামাত হয়তো ইন্ধন দিচ্ছে, ভিতরে আছে, কিন্তু জামাত রেসপন্সিবল রাজনীতি হচ্ছে যে এই জিনিসটা, যে আমি সেখানে আমাকে নোংরা করছি না, আমার পজিশন নোংরা করছে না। ছাত্রশিবির, জামাত তারা তাদের রাজনীতি নিয়ে নীরবে আগাচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে 5 আগস্টের পর থেকে বিএনপি যখন আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হচ্ছিল, যেখানে যেখানে চাঁদাবাজি, সব জায়গাগুলো যখন আওয়ামী লীগ রিপ্লেস করছিল তারা আওয়ামী লীগের চাঁদাবাজি জায়গাগুলো, জামাত সেখানে প্রশাসন নিয়ে ব্যস্ত ছিল। জামাত প্রশাসনকে কবজা করার চিন্তা ছিল, এবং সেটা তারা করেছে, খুব ভালোভাবেই করেছে। সবচেয়ে বেশি করেছে তারা বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের লোককে দিয়েছে, বড় বড় প্রশাসনে, প্রক্টর বলেন, ওই বলেন, সেই বলেন, ভিসি বলেন, সবগুলো, 2-1টা ভিসি ছাড়া সবগুলো জামাতি ভিসি হিসাবে পরিচিত। এবং এমন ভিসি যে শিবির আবার তাকে যায় ধমকও দেয় যে তোমাকে তো আমরাই বসিয়েছি। তাহলে বুঝতে পারেন জামাত কিভাবে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গন দখল করছিল, এবং সুপরিকল্পিতভাবে। সেই প্রভাবটাই কি ডাকসুতে পড়লো? অবশ্যই ডাকসুর, আমি তো বললাম ডাকসুর যে প্রশাসন ছিল তারা জামাতকে হেল্প করেছে। এবং ছাত্রদলের একটা অভিযোগকে আমি এখানে গুরুত্ব দিচ্ছি। ছাত্রদল বলছে যে অনেক জামাতি লোককে যে নিরাপত্তা পাস দেওয়া হয়েছে, যেটা তারা ক্যাম্পাসেই ছিল। আমার পরিচিত 2-4 জন এরকম আছে যারা ক্যাম্পাসে ছিল,
এবং রাতভর যে আপু আপু একটা খুব ভালো কথা বলেছেন, রাত 3টার দিকে নুরুর রেজাল্ট দিয়েছিল বলতেছিলেন গতবার, তাই না? গত ইলেকশনে এবছর পরের দিন সকালে দিতে হলো, এই তাও সকালে 9টা দিতে 10টার হলো। দিকে। কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, চারপাশে যে লোকগুলো জমায়েত ছিল, ওগুলো জামাতের লোক জমায়েত ছিল, ওরাও এই আশঙ্কা করেছিল যে এই রেজাল্টটা যাতে ভিন্নভাবে অন্যদিকে যাতে না দিতে পারে। শুধু তাই না, আরো একটি ঘটনা বলি যে সাদিক কায়েম যে শিবিরের মনোনীত প্রার্থী ছিলেন, তাকে ভোট গণনা কেন্দ্রের ঢুকতে দেওয়া হয়েছিল, এমন কিছু ছবি আমরা দেখেছি গণমাধ্যমে, কিন্তু ঠিক তখন সেই কেন্দ্রে যখন আবিদুল ইসলাম খান গেল, তাকে আর ঢুকতে দেওয়া হয়নি, সে গেটের বাইরে না, ছিল। এটা তো প্রশাসন তার উপর নিয়েছিল। আমি বলছি এটা যে প্রশাসনে তাদের কতটা তারা দখল দায়িত্ব নিয়েছে। কিন্তু কোনোভাবে আমি আবার এটা মনে করি না আপা, যে এটা মনে করে যে কারসাজির মাধ্যমে তারা জিতেছে। 2-4টা ভোট এদিকেও হতে পারে। আপনি কারসাজির মাধ্যমে কিভাবে বলতে পারেন যখন ভোটের ব্যবধান আপনার প্রার্থীর সাথে 9,000 হয়? আপনাকে এখানে দেখতে হবে যে প্রতিদ্বন্দ্বী কারা। এখানে বিএনপি, জামাত দীর্ঘদিন থেকে সংগ্রাম করছে, জামাত 24-এর আন্দোলনে ভূমিকা রেখেছিল, তারা জামাত বলতেছে বারবার, শিবির, এরা তো জামাত শিবির এক হয়ে গেছে, তো নাম বলা কঠিন হয়ে যায়। তো এরা এইটা রেখেছে। কিন্তু আপনারা কোথায় ছিলেন? আপনারা তো সরকারে চলে গেছেন, আপনারা তো দখল বাণিজ্যে ব্যস্ত। সেই জায়গায় আপনারা এখানে গুরুত্ব দেন না। ইভেন ছাত্রদল নির্বাচন করবে, সেটাও তো শেষ দিকে এসে বলতেছে। কিন্তু জামাত তো, সেই শিবির তো আগে থেকে কাকে কোথায় দেবে সব প্ল্যান করে রেখেছে। যেই ছেলেটা ভিপি হবে, সে তো এই সমন্বয়কদের একজন ছিল, সে তো আর এনসিপি করতে যায় নাই, ওই করতে যায় নাই। তার মাথার মধ্যে তো আছে আমি ডাকসুর ভিপি হব, এনসিপি সমন্বয়ক হয়ে আমার এনসিপির মধ্যে ঢুকে আমার কি হবে? তাকে তো বলা হয়েছিল এনসিপিতে যাইতে, সে তো ওই এনসিপির গ্রুপেই ছিল, তো সে তো যায় নাই। তো তার মানে কি, জামাত এটাকে পরিকল্পিতভাবে তাদের রাজনীতির জন্য করেছে এবং প্রশাসনকে তারা ব্যবহার করেছে। কিন্তু আমি এটা আগেও বলেছি, মনে করেন আমি জামাত কিংবা আমি আওয়ামী লীগ, আমি যাই হই, কিন্তু আমাকে যে দায়িত্বটা আপনি দিয়েছেন, সেটা আমি রেসপন্সিবিলিটি যেটা নিয়েছি, সেটা আমি নিরপেক্ষভাবে পালন করছি কিনা সেটাও আপনাকে দেখতে হবে। জামাত যেমন প্রভাব ফেলেছে, যেটা সত্য বলতেছে, সেটা আরেক দিক থেকে সত্য হচ্ছে যে এটাতে এত বড় কারচুপির সুযোগ না, এটা জনমত প্রতিফলিত হয়েছে। আপনাকে ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি। সালেউদ্দিন আহমেদ, ডাকসুর সাবেক সদস্য, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক, তার একটি লেখা পড়ছিলাম একটি জাতীয় দৈনিকে আজকে। তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন ছিল একটা টেস্ট, সেই নির্বাচনের প্রথম টেস্টেই বিএনপি হেরে গেল। বলা যায় বিএনপির এই গোজামিলের রাজনীতি ছাত্রদলকে ডাকসুতে ডুবিয়েছে, বিএনপির জন্য ভবিষ্যতে তা বিপদের কারণ হতে পারে। বিএনপি যদি দলীয় রাজনীতিতে শুদ্ধি না আনতে পারে এবং এই শুদ্ধতা যদি তারা জনগণকে দেখাতেও না পারে, তাহলে দেশটাই তাদের জন্য ডাকসু হয়ে যাবে। ডাকসু নির্বাচনের ফলাফলকে আপনাদের আসলে কোনো শঙ্কায় ফেললো কিনা? দেখেন, এটা আমি মনে করি না যে শঙ্কায় ফেলবে, কারণ ডাকসু নির্বাচন এত বেশি প্রতিফলিত যদি হতে পারতো, তাহলে ওইটা দেখেই সব কিছু বিবেচনা হতো। আমি এটা মনে করি না। তবে এটা সত্যি, এতক্ষণ যে আলমগীর ভাই অনেকগুলো কথা বললেন, বারবার করে আমি যেটা স্কিপ করতে চাচ্ছি, উনি বারবারই ওটা বলছেন, জামাত দখল করে না, বিএনপি দখল করছে, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে। আমি অস্বীকার করব না, বিএনপি যেহেতু, আমি শেষ করি, আমি আপনার সঙ্গে কথা বলি না, আমি একটু রিকোয়েস্ট করছি, জাস্ট একটা সেকেন্ড বলছি, আমার ভুল সংশোধন করে দিচ্ছি। জামাতও করেছে, জামাত করে নাই তা না, কিন্তু আপনি বলেন না, যখন আমি যেটাই ধরি সেটা আপনি তখন আমি বলছি যে আমি এটা ভুল হয়েছে, কিন্তু জামাতও করেছে। আমি ঠিক আছে, পরিমাণটা যে পরিমাণ, সেটা নগণ্য হয়ে গেছে। জামাতের পরিমাণটা এরকম, জামাত আপনার ব্যাংক দখল করে, একটা ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকে। জামাত হাসপাতাল দখল করে, একটা হাসপাতালে শত শত কোটি টাকা ইনভেস্ট থাকে। জামাত দখল করে বড় বড় পরিবহনে, যে পরিবহনগুলোতে আবার ওইখানেও শত শত কোটি টাকার খেলা থাকে। জামাত দখল করেছে প্রশাসনে, যে প্রশাসন, জামাতে কিন্তু ঘুষ খাওয়া কোনো নিষিদ্ধ না, জামাতে একটা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, ওইখানে কিন্তু নিষিদ্ধ নাই, ঘুষ খাওয়া নিষিদ্ধ, এটা কোথাও জামাত বলে না। সেইখানে সেই লোকদেরকেই জামাত রাখে, যেখানে যে প্রশাসনে, যেটা আনিস ভাই বললেন যে প্রশাসন, তারা ভিসির কথা উনি বলেছেন, ভিসিগুলা, এটা 100তে 100 ভাগ সত্য। এবং যে ভিসি, ওটা তো আছেই, যে ভিসি, আপনার গতকালকে আমরা ভিসির পক্ষপাতিত্ব দেখেছি, পক্ষপাতিত্ব। ভিসি যদি মনে করে গর্তে মুখ ঢুকিয়ে যে আমি কাউকে দেখি নাই, মানে আমাকে কেউ দেখেনি, এটা বোধহয় ঠিক হবে না। হাজার হাজার এইখানে প্রমাণ আছে ভিসিদের এই অবস্থাটায়। এবং একটা সময় আপনি দেখেন যে শিবির খ্যাত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, একজন বলেই ফেললো যে মির্জা আব্বাস ঢুকে গেছে। যখন ট্রেজারার বললেন, চ্যালেঞ্জ দিয়ে, যে এইখানে সিসি ক্যামেরা ফুটেজে যদি ধরা পড়ে তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব, অথবা মির্জা আব্বাস সাহেব যখন বললেন যে আমি আমার অফিসে কখন ঢুকেছি, কখন বের হয়েছি, ওইখানের সিসিটিভি আর আমার অফিসের সিসিটিভি দেখলে সহজেই বোঝা যাবে, অতএব আমি এখানে কিছু বলতে চাই না। আর
তো এই যে কথাটা তারা প্রোপাগান্ডাটা কোন পর্যায়ে নিয়ে যায়, কতটুকু পর্যন্ত নিয়ে যায়, এই যে দোকানপাট দখল করা, মার্কেট দখল করা, এখানে কিন্তু জামাত পিছিয়ে নাই, অনেক বেশি এগোনো বলতে পারেন। ছোট ছোট জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলো, এটা খুব দুঃখজনক, এটা আমি স্বীকার করছি, এটা দুঃখজনক। কিন্তু এই দুঃখজনকের মানে সাধারণ মানুষ যারা বুঝার তারা ঠিক বুঝবে। এই কারণে আমি বলি যে কেউ যদি 500 টাকা চুরি করে তাকে কিন্তু পিটিয়ে মেরে ফেলা হয়, কিন্তু সাগরে যদি এক জাহাজ চাল ডুবে যায় বা ডুবিয়ে ফেলে ইচ্ছা করে তার ইন্স্যুরেন্স পাওয়ার জন্য, তার হয়তো ব্যক্তিগত ইন্স্যুরেন্সে লাভ হয়, কিন্তু পরের দিন যখন সমস্ত দেশে 2 টাকা চালের দাম বেড়ে যায় বা 5 টাকা বেড়ে যায়, ওটা কিন্তু ওটার প্রতিফলন, ওই যে 1000 টন মেট্রিক টন যে চাল ডুবে গেল ওটার প্রতিফলন। এইখানেই বাংলাদেশের সাধারণ মানুষের সাথে ডিফারেন্টটা। কারণ টেম্পো স্ট্যান্ড যত সুন্দর দেখা যায়, ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু এই সরকার আসার পরে 10টা 12টা ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়ার প্রতিফলন আমরা কিন্তু দেখেছি। এই সরকার আসার পরেও কিন্তু আমরা 1 ডিজিটে প্রবৃদ্ধি দেখেছি, নেমে গেছে এবং আরও সামনের দিকে আরও নামবে। সো তাহলে এই প্রবৃদ্ধির জন্য কিন্তু ওই টেম্পো স্ট্যান্ড দায়ী না, প্রবৃদ্ধি কমার জন্য কিন্তু ব্যাংকগুলো দায়ী, প্রবৃদ্ধি কমার জন্য কিন্তু হাসপাতালগুলো দায়ী, প্রবৃদ্ধি কমার জন্য কিন্তু আপনার এই পরিবহন, বড় বড় পরিবহন কিংবা আপনার ওই মার্কেট টার্কেট এগুলো দায়ী। তো এগুলো যখন করে, তো ওই আমাদের নেতা গশ্বরচন্দ্র রায় বলতেন যে ঘুষ 1 ফোঁটাও হারাম, পেট ভরে খাইলেও হারাম। তো যে 1 ফোঁটা খায় তারা নিয়ে আপনি কথা বলছেন, তারা ওই যে রুটির দোকানে রুটি চুরি করতে গেলে যেমন মেরে ফেলে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলছে আমি সর্বোচ্চ পারি বহিষ্কার করতে, আমি বহিষ্কার করি, আমি বহিষ্কার করেছি। কিন্তু আমি যখন সরকারকে রিকোয়েস্ট করি যে আপনি শাস্তির আওতায় নিয়ে আসেন, আমি যখন পুলিশকে রিকোয়েস্ট করি আপনি শাস্তির আওতায় নিয়ে আসেন, তখন কিন্তু আনে না। এই যে না আনার অর্থটা কি? বিএনপিকে এই ধরনের সামনে পচানোর জন্য এই প্রপাগান্ডাগুলো ছড়ানো, আর কিছুই না। কারণ যে জিনিসটা আমি আবারও বুঝিয়ে বলছি, আমি তার মানে বলছি না আমি ফেরেশতা, আমি মানুষ, আমার অপরাধ থাকবে, আমার দুষ্গুণ সব কিছু থাকবে, কিন্তু বেশি দোষ কে করলো তাকে আপনি কিন্তু এগিয়ে দিচ্ছেন, বেশি দোষের মালিককে আপনি এগিয়ে দিচ্ছেন সুকৌশলে। এবং এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু আরেকটা কিন্তু কথা চালু হয়ে গেছে গতকালকে থেকেই, যে আওয়ামী লীগ এবং জামাত মিলে গেছে। জামাত যেমন শোনেন, জামাত যেমন বলেছিল আমাদের জন্য না, আপনার খেয়াল আছে কিনা, জামাত কিন্তু 5ই আগস্টের পরেই কয়েকদিন পরেই ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগের সব কিছু আমরা মাফ করে দিলাম। আওয়ামী লীগ কিন্তু মাপ চায় নাই, জামাতের আমির বলেছে, এটা কিন্তু সাধারণ কোনো জামাত বলে নাই। তো এখন আমরা সেটা কাগজে কলমে দেখতে পেলাম কি আপনার এক মঞ্চে একসঙ্গে এক কারণ এখানে আরেকটা কারণ থাকতে পারে, এরা তো একসময় ছাত্রলীগেরই অংশ ছিল, সদস্য ছিল। তো ছাত্রলীগ যদি মনে করে থাকে আমি আর তো মামারা দুধ ভাত, তাই দুধ ভাত মনে করে যদি দিয়ে থাকে তাহলে আমার কিছু বলার নাই। আপনার মনে হচ্ছে আপনারা বলেছেনও যে ছাত্রলীগের সব ভোট শিবির পেয়েছে, একটা হিসাব তো আছে আপনার এইখানে, হিসাবের আসলে কি যে ছাত্রলীগের কতগুলো ভোট ছিল এইখানে? শোনেন 31,000 ভোট কাস্ট হয়েছে সারাদিনে, 31,000 ভোট ছিল, প্রায় 40,000, 31,000 মতো কাস্ট হয়েছে। ওইখানে কিন্তু 31,000-এর মতো লোক দেখা যায় নাই। আপনি খেয়াল করেন, আমরাও খেয়াল করি, আমরা যেভাবে দেখা 100টা মানুষের একটা লাইন দেখলে অনেক বড় মনে হয়, লাইনটা কিন্তু 100টা মানুষের লাইন এই রুমে দেখা যাওয়ার কথা না, এটার জন্য 4টা-5টা রুম লাগবে এরকম। আমি অনেকগুলো সমস্যার মধ্যে ব্যালট বাক্স খালি, যে ব্যালট বাক্স খালি সেই ব্যালট বাক্সে কিন্তু ব্যালট পাওয়া গেল, খালি ব্যালট বাক্সে। আমি কিন্তু এগুলা পরেই টেলিভিশনগুলোতে দেখেই আপনার সাথে কথা বলছি। তো সেইখানে অনেক রকম সমস্যা। আমি বলছি পোস্টমর্টম করলে রুগী কিভাবে মারা গেছে, সে মৃত ব্যক্তিটির কিন্তু সব রিপোর্ট পাওয়া যায়, গলায় দাগ ছিল, সেখানে কিভাবে মেরেছে। তো পোস্টমর্টম এখনো হয় নাই, আজকে সকালবেলার ঘোষণা, আমি আপনার এখানে সন্ধ্যার পরে আসছি। সো এখনো ওই পোস্টমর্টম আরো হবে, আরো ঘোষণা হবে, আরো জিনিস ধরা পড়বে। কিন্তু আমি কিন্তু আমার মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আমি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু শুভেচ্ছা জানানোর পরে যে কথাগুলো থেকে যায়, সেগুলো যে কথাগুলো উঠছে, সেই কথাগুলোর তো জবাব আমাকে দিতে হবে। সেই জবাব দিতে গিয়ে আমি যদি বলি যে জামাত দখল করেছে, সেটা নিয়ে কোনো কথা নাই, এই সমাজের শিক্ষিত জন না এই সমাজের অশিক্ষিত জন, সবারই কিন্তু একরকম কথা। এটা আরেকটা ষড়যন্ত্র, বড় একটা ষড়যন্ত্র। আমি যখন আপনার সঙ্গে কথা বলি, তার 2 দিন আগে নিউ ইয়র্ক টাইমস কি লিখেছে যে বাংলাদেশে
দোরগোড়ায় হচ্ছে মৌলবাদ এখন। তো এই যে দোরগোড়ায় মৌলবাদ, সেখানে আপনার যদি নিউ ইয়র্ক টাইমসের লিখে তো আমি একদম ফেলে দিতে পারি না। তো এই জায়গা থেকে আমরা প্রমাণ করতে পারি যে আমরা সতীনের সন্তান, আমরা ভালো কিছু করলেও দোষ, আমরা মন্দ কিছু করলেও দোষ। জি, আপনাকে ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই। যেমনটা বলছিলেন আপা যে ছাত্রলীগের ভোটগুলো ছাত্র শিবির পেয়েছে, বিএনপির বিভিন্ন নেতারাই কিন্তু আজকে এমন মন্তব্য করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। তিনি বলেছেন, মির্জা আব্বাসও এমন কথাই বলেছেন যে তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবিরের প্যানেল। আপনারও কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ জামাতের সাথে আমার মনে মিশে হওয়া গেছে? থেকে আমি প্রথমে প্রশ্ন করব, তার মানে আপনি আওয়ামী লীগের উপর নির্ভরশীল। তা আওয়ামী লীগের উপর যদি আওয়ামী লীগের ভোটের উপর যদি আপনি এতই নির্ভরশীল হন, তাহলে আওয়ামী লীগের রাজনীতিকে কবর দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন কেন? জামাতকে যে অভিযোগ করছে, আমি শুরুতেই বলে দিয়েছি, জামাত কিন্তু স্মার্ট চোর। জামাত ওই টেম্পো স্ট্যান্ডে যাওয়া লোক না। ওরা প্রশাসন দখল করছে, ওরা এই বিশ্ববিদ্যালয় দখল করেছে, ওরা ব্যাংক লুট করছে। আপনি ওই আপা যে বললো ব্যাংকে গিয়েছে, ব্যাংক ধরছে। তারা ছোটোখাটোগুলো যাচ্ছে না, লুট করছে বলবো না, ব্যাংক তারা দখল নিয়েছে। তো তারা তাদের মতো করে রাজনীতি করবে, তারা রাজনীতি। এখন আমি যদি আওয়ামী লীগ হই, আমি কেন আপনাকে ভোটটা দেব? জামাত কেন, আমি কোথায় দিই সেটা বিষয় না, আমি আপনাকে কেন দেব? আমার ভোটটা যেখানে দিই, আপনাকে দেওয়ার মতো আপনি কি রেখেছেন? আপনি কি স্বাধীনতাকে ধারণ করেন? জামাত তো চিহ্নিত স্বাধীনতা বিরোধী। আপনি কি স্বাধীনতার পক্ষের লোক? আপনার স্বাধীনতার পক্ষের লোক হলে 5 আগস্টের পর থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে হেয় করা, ইতিহাসকে বিকৃত করা, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, আপনি বিএনপি কোন ভূমিকা রেখেছেন এখানে? আপনি তো বরং আরও উস্কিয়ে দিয়ে এসছেন। আপনি জামাত যেটা বলেন না সেটা আপনি প্রকাশ্য বলছেন। আপনি 32 নম্বর ভাঙা নিয়ে নাচানাচি করছেন, 32 নম্বর দখল নিচ্ছেন আপনি। সো আপনি আওয়ামী লীগকে যেভাবে মানে চামড়া তুলে জ্বালানো যায়, সেই জ্বালানোটা আপনি টোটাল দিচ্ছেন। কিন্তু আপনি আশা করছেন যে আপনি মুক্তিযুদ্ধের একটা দল আপনাকে যাতে ভোটটা দেয়। ওরা তো কেন দেবে? ওরা তো বরং উল্টাই করবে। ওরা বললো যে হয় আমি মুক্তিযুদ্ধ থাকবো, নয় রাজাকার থাকবে, 2 দল থাকবে, মাঝখানে কিছু থাকবে না। আওয়ামী লীগ তো ওই পলিসি যদি নিয়ে থাকে, আমি জানি না তারা কী পলিসি নিয়েছে, হয় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা থাকবে তারা আমাদের সাথে তারা রাজনীতি করবে। আমরা স্বাধীনতার পক্ষের লোক, স্বাধীনতার বিরুদ্ধে লোক যারা আছে তারা একজোট হও। তোমরা তাহলে বিএনপি মাঝখানে, বিএনপি থাকার কি দরকার? বিএনপি আজকে যে রাজনৈতিক যে সংকট, সেটা তাদের পলিসিগত সংকট। তারা তো 5 আগস্টের পরের দিনই ভূমিকা নিতে পারতো। এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে, চেতনা বিক্রি করে খেয়েছিল। আওয়ামী লীগকে আর চেতনা বিক্রি করতে দেব না আমরা মুক্তিযুদ্ধের ধারক বাহক। শেখ হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে এদেশ থেকে, তার সাথে যে চোর বাটপা যেগুলো গেছে তারাও চলে গেছে। এখন রাজনীতি আমাদের, আমরা আছি, আমরা স্বাধীনতাকে ধারণ করি, আমাদের রাজনীতি এভাবে চলবে, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। কিন্তু বিএনপি কি তার একটাও দেখিয়েছে? না তারা স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে, না তারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। তারা তো হুবহু আওয়ামী লীগ যেটা করে সেটাই করেছে, এবং সেটাই করে তারা আবার চেতনা বিক্রি করতেছে। চেতনা তো আওয়ামী লীগ অলরেডি নষ্ট করে দিয়েছে। কিন্তু আপনি সেই নষ্ট জিনিসটাকেও আপনি ধারণ করেন না। আপনি উল্টা জামাতের যা করে সবই আপনি হাঁ করেন। আবার জামাত কেন আপনাকে আওয়ামী লীগ কেন আপনাকে ভোট দেয় না সেটার জন্য আপনি আফসোস করবেন না। আপনাকে তো এটা করবে না। আপা একটা ভালো কথা নিয়েছে, আপাকে আমি সমর্থন করি যে জিনিসটা, যে আমাদের গ্রামগঞ্জে থানাগুলো যেভাবে বিএনপির দালালি করছে, বিএনপির লোকদেরকে অ্যাক্সেস দিচ্ছে, বিএনপির লোকদেরকে চাঁদাবাজির সুযোগ দিচ্ছে, তাদেরকে যে গ্রেপ্তার করে না, এটা বিএনপিকে আমি সম্পূর্ণভাবে দায়ী করব না। বিএনপি অনেককে বহিষ্কার করছে, প্রায় 4000 বা এরকম হতে পারে, আপনার 7,000 লোককে ইয়ে করেছে। কিন্তু দেখা গেল যে এই বহিষ্কারটাও কিন্তু এখন লোক দেখানো। কারণ যাদেরকে বহিষ্কার করেছে পরে আবার তাদেরকে দলে নেওয়া হচ্ছে না, ধরে না, তারা ওইখানে এখনো বিএনপির হয়ে চাঁদাবাজি করতেছে। এটা নিয়ে পুলিশও কিছু বলে না, অন্যরাও কিছু বলে না। কারণ পুলিশ ধরে নিয়েছে যে এই বিএনপি তো কদিন পরে সংসদে ইয়েতে আসবে, সরকারে আসবে, এরাই তো আমাদের চাকরি রক্ষা করবে। সো আমাদের আর কিছু করার দরকার নাই। এখন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে নিরপেক্ষতা হারিয়েছে। এবং পুলিশ প্রশাসন যখন ধস নেমেছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে এবং পুরোটাই সরকারের বদনাম হচ্ছে। সরকার এই জায়গায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এই জায়গায় বিএনপি তাদেরকে কোনো সহযোগিতাই করছে না। আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আনিস আলমগীর একটি কথা বললেন যে আপনারা কেন আওয়ামী লীগের ভোটের প্রত্যাশা করবেন? আপনারা যেমনটা বলছিলেন যে জামাত
শিবির ভোট পেয়েছে ছাত্রলীগের, এজন্য শিবির জিতেছে, সামনে জাতীয় নির্বাচনও আছে। তো আপনারা আসলে কি আশা করেছিলেন যে আওয়ামী লীগ কাদের ভোট দেবে? দেখেন, আমরা কোনো আশা করিনি, আওয়ামী লীগের ভোটের জন্য আমরা আশা করিনি, কিন্তু আমরা এইটুকু বুঝেছিলাম যে আওয়ামী লীগকে আমরা যতটা না চিহ্নিত করতে পেরেছি, আওয়ামী লীগের ঘরের ভিতর লোক ঢুকিয়ে জামাত কিন্তু আওয়ামী লীগ রেখেছে। আমরা কিন্তু আর যাই হোক মুনাফিকি করতে পারি না, আমরা ওইটা করি না, আমরা আমাদের পরিচয়ই চলি। আমরা গুম হয়েছি, খুন হয়েছি, আমাদের নিয়ে সমস্ত জেলখানা ভরে ফেলা হয়েছে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে, তারপরেও কিন্তু আমরা আমাদের নিজের পরিচয়টা গোপন করি নাই, আমরা আমাদের পরিচয় চলছি। আওয়ামী লীগ যে কারণে ভোট দিয়েছে সেটা হলো যে এই দেশটা মৌলবাদকে সারা বিশ্বে পরিচিত করানোর জন্য আওয়ামী লীগ ভোটটা দিয়েছে, আর কিছুই না। আর এই যে ডাকসু নির্বাচন, আমি আবারও বলছি, এটা একটা ক্লাস নির্বাচনের মতো, এটা ক্লাস, একটা হল নির্বাচন, একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন। এটা ক্লাস ক্যাপ্টেনদের যে কাজগুলো থাকে এদেরও কিন্তু একই কাজ। আমি ছোট করে কথা বলছি না, তারা ক্লাসে পড়ে, তাদের ক্লাস সংক্রান্ত এই ধরনের কাজই। তো সেটার জন্য এটা এমন না যে দেশ দখল হয়ে গেল, দেশের 5 বছরের জন্য ক্ষমতায় আসলো, তা না। তো আওয়ামী লীগ চিন্তা করছে যে এটাকে দিয়ে আমি যদি এইখানে যদি গুড় লাগায় যদি আমি 2-3টা মার্ডার করাতে পারি, ক্ষতি তো নয়। এই জন্য আওয়ামী লীগ সারা বিশ্বে এই পরিচয়টা দেওয়ার জন্য যে মৌলবাদে সারা দেশ চেয়ে গেছে, এটার জন্য তারা ডাকসু বলেন, জাকসু বলেন, আরো যেটা, তারা এই কাজগুলো করবে। এটা তাদের ওই কাটা দিয়ে কাটা তোলার মতো এইটা করছে। আমি তারা ভালোবেসে যে করছে তা কিন্তু না। কিন্তু সামনে নির্বাচন, আমি একটু যুক্ত করি, সামনে জাতীয় নির্বাচন, এটি একটা, আপনি যেমনটা বললেন, একটা ক্লাস নির্বাচনের মতো। সেই জায়গায় যখন আওয়ামী লীগের, ছাত্রলীগের কিছু ভোটের কারণে শিবির এমন ব্যাপক জয় পায়, তো দেশব্যাপী তো আওয়ামী লীগের অসংখ্য ভোটার আছে, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, সেক্ষেত্রেও কি আপনাদের শঙ্কার জায়গা তৈরি হয় না? দেখেন, সেক্ষেত্রে যদি এরকম হয়, পাশের দেশ খুব বেশি দূরে না, 2-3 বার যাবত কিন্তু মৌলবাদ, চরম মৌলবাদ, যে কিনা গুজরাটে 2000 লোককে খুন করেছিল, সেই চরম মৌলবাদ আপনার দেশ শাসন করছে, যিনি কিনা আমেরিকায় প্রায় 10-11 বছর আপনার নিষিদ্ধ ছিল, সেই মানুষ। তো এটা অবাক হওয়ার কিছু থাকবে না যদি মৌলবাদের উত্থান হয়, যে আমি নিজেও ভালো থাকলাম না, কাউকে ভালো রাখলাম না, এটা হতে পারে যে নিজের নাক কাটিয়ে অপরের যাত্রা ভঙ্গ করা। বাঙালিদের চেয়ে এটা ভালো কেউ জানে না। এটা হচ্ছে বাঙালিদের সবচেয়ে বড় খাসিলত। সেই খাসিলত পূরণ করার জন্য যদি তারা করে যে আমি ভালো নাই, অতএব তুমি ভালো থাকবা, এটাও আমি চাই না, এটা হলে তারা করতে পারে। এবং এই করাটা নিয়ে আমি মনে করি যে দেশের কখনোই এই দেশে এমন অবস্থা থাকলে মঙ্গল বয়ে আসতে পারে না। কারণ এই দেশে আপনার যে দেশের সরকার কোনো ব্যবস্থা নেয় না, 1 বছর 100 বছর হওয়ার পরও সরকার কোনো আইনের অনুশাসন কায়েম করতে পারে না, কোনো কাউকে শাস্তির আওতায় আনতে পারে না। মব যখন ঘরে ঘরে বৃদ্ধি পাচ্ছে, তখন সরকার ফেল করে তাকিয়ে থাকে। এবং এই সরকারের দ্বারা বিএনপির যাদের নামে জনাব তারেক রহমান সাহেব নিজে বলেছে, তাদের যখন বিচার করতে পারে না, বিচার করে নাই, এখানে একটা কেউ অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।